নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, একটি আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম একটি কান্নার জন্ম। শুনতে থাকুন আজকের গল্প একটি কান্নার জন্ম। অনিন্দকে কেউ ডাকছে। খুব হতাশ হয়ে অনিন্দ ফিরে আসছিল। ডলির এই ট্রেনে আসবার কথা ছিল, কিন্তু ও এলো না। ঘুম তাড়িয়ে এত রাতে স্টেশনে আসাটা বৃথাই গেল তার। মনে মনে রাগ করতে করতে ও ফিরে আসছিল আর ভাবছিল, বাপের বাড়িতে গেলে মেয়েগুলো যেন কিরকম হয়ে যায়, কেন যে এরকম হয়। অথচ অনিন্দ এখানে একা, এত রাতে আবার তাকে একা একা ফিরতে হবে সেই নির্জন ঘরে। গাড়িটা অনেক লম্বা। প্ল্যাটফর্মটা শেষ হওয়ার আগে যেখানে একটু ঢালু হয়ে গেছে সেখানে থেমে একটা সিগারেট ধরালো অনিন্দ। পিছন ফিরে স্টেশনটার দিকে তাকালো। নিয়নের আলোয় উজ্জ্বল প্ল্যাটফর্ম, চায়ের ট্রলির ঘরঘর শব্দ আর কুলিদের ধূপধাপ মাল লোড করবার শব্দ তার কানে এলো। তার খারাপ লাগলো। বাঁ দিকে গাড়িটা নিথর হয়ে দাঁড়িয়ে। প্ল্যাটফর্ম ছাড়িয়েও অনেকখানি লম্বা গাড়িটা। গাড়িটাকে নিষ্ঠুর, হৃদয়হীন বলে গাল দিতে ইচ্ছে করছিল অনিন্দর। থোরের গাড়ি গাল। ঠিক এই সময় সে টের পেল কেউ তাকে পিছন থেকে ডাকছে। অনিন্দ ফিরল। এদিকটায় আলো নেই, তবু অনিন্দ বুঝল এগুলো সারি বাঁধা উঁচু ক্লাসের কামরা। একটু শুনবেন, একটু শুনবেন। ভাঙা ভাঙা ভারী গলায় কেউ তাকে ডাকছে। হ্যাঁ, নিশ্চয়ই। অনিন্দ এগিয়ে এলো। ফার্স্ট ক্লাস কামরার দরজায় ভদ্রলোক দাঁড়িয়ে। কামরার ভিতর নীল রঙের মৃদু আলো জ্বলছে। আলোটা ভদ্রলোকের পিছনে। অনিন্দ তার মুখ দেখতে পেল না। ভদ্রলোক ঝুঁকলেন, বললেন, আমার এক্ষুনি একটু মেডিকেল হেল্প দরকার। আপনি সাহায্য করতে পারবেন? আমার স্ত্রী খুব অসুস্থ। ভদ্রলোকের গলাটা ভাঙা ভাঙা, ভারী। অনিন্দর মনে হলো অনেক রাত জেগে ক্লান্ত হয়ে গলাটা বসে গেছে। অনিন্দ পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করতে পারি। কি করতে হবে বলুন? একটা স্ট্রেচার আর অ্যাম্বুলেন্স। এখানে হাসপাতাল আছে আশা করি? হ্যাঁ, বড় হাসপাতাল, 2.5 মাইল দূরে। তবে বন্দোবস্ত করুন, আমি নামাতে পারছি না। এই কামরায় আর কেউ নেই। আমার স্ত্রী একা, খুব অসুস্থ উনি। প্লিজ। ঠিক আছে, ব্যস্ত হবেন না, অনিন্দ বলল। একটু তাড়াতাড়ি, আমাকে এখানেই ব্রেক জার্নি করতে হচ্ছে। কয়েকটা কুলি যদি পাঠিয়ে দিতে পারেন, দেখবেন সময় পাওয়া যাবে তো। নিশ্চয়ই, এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়। বাঁচালেন, কষ্ট দিলাম আপনাকে। হ্যাঁ, কিচ্ছু না। অনিন্দ হাসল একটু। সে ভাবল, এর কোনো মানে নেই। ডলি আসলে এই ঝামেলায় পড়তে হতো না। কবজি উল্টে ঘড়িটা দেখল সে। রাত 1:30। নিজের ভাগ্যকে ধিক্কার দিয়ে অনিন্দ এগিয়ে গেল। কিন্তু সে আশ্চর্য হয়ে অনুভব করল, একটু আগে যেরকম ক্লান্ত লাগছিল এখন আর ততটা লাগছে না। এখন সে ছটপট এগিয়ে যেতে পারছে, কারুর জন্য কিছু করতে পারছে। এই অনুভূতিটাই হয়তো কাজ করছে ভিতরে ভিতরে। আজকাল সে কোনো কাজে খুব একটা বিরক্ত হয় না। কিছুদিন আগে খবর পেয়েছে তার একটি ছেলে হয়েছে।
ওভারকোটটা গলার কাছটাতে কুটকুট করছিল। অনিন্দ একটা বোতাম খুলে দিল, টুপিটাকে নামিয়ে আনলো প্রায় চোখের উপরে। ডলিকে দেখবে, ছেলেটাকে দেখবে, দেখবে, আজ না হয় কাল। অনিন্দ আপন মনেই হাসল, তার পায়ের গতি বাড়ল। ছেলেটা কেমন হয়েছে কে জানে। নলি লিখেছে, তুমি তো আসবে বলেছিলে, এলে না কেন? তারপর লিখেছে, জানো, বাচ্চাটা ঠিক তোমার মতো, খুব হাত পা ছোড়ে, ভীষণ চঞ্চল, তোমার মতো। দুটো হাত পাখনার মতো দোলাতে দোলাতে অনিন্দ স্টেশনের দিকে এগিয়ে চলল। ডলি বানিয়ে লিখেছে। অনিন্দ ভাবল, গল্প বানাতে সে যা ওস্তাদ, অতটুকু ছেলে কখনো হাত পা ছোড়ে? কিংবা ছুঁড়তেও পারে, অনিন্দ ঠিক জানে না। আজ ডলি আসলে বেশ হতো। তার বদলে কোনো এক উটকো ভদ্রলোকের স্ত্রী ট্রেনে যেতে যেতে খামোকা রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন। অনিন্দ মাথা নাড়ল। না, এর কোনো মানে নেই। হায় ঈশ্বর, আমাদেরও এরকম হতে পারত। আমার আর ডলির ভাগ্যিস হয়নি। অনিন্দ স্টেশন মাস্টারের ঘরে ঢুকল। অনুমতি নিয়ে ফোনটা তুলে কানে লাগালো। তাই বলো, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল অনিন্দ। বুঝে মনে মনে খুব একচোট হাসল সে। রেলের লোকেরা একটা স্ট্রেচার ইতিমধ্যে জোগাড় করে এনেছে। কামরাটার সামনে এক রাশ কৌতূহলী লোক ভিড় করে দাঁড়িয়েছে, যারা এতক্ষণ প্ল্যাটফর্মের এখানে ওখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে বসেছিল। কম্বল ঢাকা দেহটা নড়াধড়ি করে নামানো হলো। তারপর বয়ে নিয়ে গেল ওয়েটিং রুমের দিকে। মালপত্রগুলো নামানো হয়ে গেছে। কামরাটা শেষবারের মতো ভালো করে দেখে নিয়ে ভদ্রলোকও নেমে এলেন। প্রসারিত হাতে অনিন্দর হাত দুটো নিয়ে ঝাঁকানি দিলেন জোরে। বললেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার অনিন্দ হাসল। তাহলে আপাতত আপনি নিরাপদ? ভদ্রলোক লজ্জা পেলেন। হ্যাঁ, মানে যতক্ষণ না। হ্যাঁ, সে তো বটেই। উইশ ইউ গুড লাক। কিন্তু অনিন্দ চলে যাওয়ার জন্যে ঘুরেছিল, আবার ফিরল। বলল, হ্যাঁ কি? ভাবছি, আমি তো এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না। জরুরি ওষুধপত্রের দরকার হলে এত রাত্রে কোথায় যে পাওয়া যাবে। এই কথাটা আগেই ভাবা উচিত ছিল, অনিন্দ ভাবল। অনিন্দ মাথাটা এধারে ওধারে দোলালো। এই প্রথমবার পিতা হতে চলেছেন ভদ্রলোক, মাথা ঠিক রাখা মুশকিল এ সময়টাতে। নিজেকে এই ব্যাপারে খুব অভিজ্ঞ মনে হলো। অনিন্দ মুচকি হাসল। নিজেকে খুব খুশি লাগছে তার। আমি তো সিনিয়র, অনিন্দ ভাবল। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সিনিয়র। আমি যাব, চলুন। অনিন্দ বেপরোয়াভাবে বলল, আমার নাম অনিন্দ মজুমদার। আপনার নাম? ধন্যবাদ, আমার নাম বিদ্যুৎ বসু। কিন্তু আপনি আবার কষ্ট করে। উপায় কি? তাছাড়া আমি এখানে একা থাকি, বাড়িতে ভাববার কেউ নেই। চলুন। হয়তো দরকারই হবে না। হবে, এখানকার রাস্তাঘাট আমার চেনা। চলুন চলুন। অনিন্দ এগিয়ে যাচ্ছিল, ভদ্রলোক পিছিয়ে পড়ছিলেন। অনিন্দ পিছন ফিরে বলল, আসুন আসুন তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স তো এখনো আসেনি। না, কিন্তু আসতে কতক্ষণ? ভদ্রলোক তাড়া দেখে হাসলেন। অনিন্দ হাসল না। সে ভাবল, অতটা নিশ্চিন্ত থাকা ভালো না। যতদিন খবর পায়নি ততদিন একটা রাতও সে ঘুমোতে পারেনি। তারপর টেলিগ্রাম পাওয়ার পর রোজ ডবল করে ঘুমিয়েছে। ডলি নিশ্চয়ই এবার মোটাসোটা গিন্নি গোছের হয়ে উঠবে।
এতদিন হেসে খেলে লাফিয়ে ঝাঁপিয়ে বেশ ছিল, কিন্তু এখন সে মা, সত্যিকারের মা। আর অনিন্দ নিজে আসতো একটা বাবা। নিজে নিজেই হাসলো অনিন্দ। অ্যাঁ, বাবা বলে ডাকলো নাকি ছেলেটা? সত্যি? ধুর, ভাবতেও কেমন লাগে। আর ডলি? ডলি কি বলবে তাকে? খোকার বাবা? না, অতটা সাহস পাবে না, কারণ তাহলে সেও উল্টে তাকে খোকার মা বলে ডাকতে পারে। ডলির এই গাড়িতে আসা উচিত ছিল, অনিন্দ ভাবল। আর ভাবতে ভাবতে ভদ্রলোকের পাশাপাশি ওয়েটিং রুমে ঢুকলো সে। ওয়েটিং রুমের দেওয়ালের বিরাট আরশিটায় দুজনের প্রতিবিম্ব পড়ল। দুজনেই পাশাপাশি দাঁড়ালো। দুজোড়া চোখ একই সঙ্গে গিয়ে পড়ল মেঝেতে ঢাকা স্ট্রেচারের দিকে। স্ট্রেচারটার উপর ঘন নীল রঙের কম্বলে ঢাকা একটা ক্ষীণ দেহ। বিশীর্ণ একটা সাদা হাত কম্বলের বাইরে। ঘন নীলের উপর সাদা হাতটাকে অদ্ভুত দেখাচ্ছে। মুখটা খোলা, এলোমেলো চুল সিঁদুরে মাখামাখি, চোখ দুটো বোজা, একটা গভীর যন্ত্রণার ছাপ মুখে। ফর্সা গালের উপরে টিক হলো নাকটার ঠিক পাশেই একটা কালো কুচকুচে আঁচিল। বহুদিন কেটে গেছে, তবু তবু ভুল হলো না অনিন্দর। কেউ যেন তাকে একটা ঝাঁকানি দিল, তারপর তাকে স্থির করে দিল। সে পাথরের মতো স্থির হয়ে রইল। কতগুলো অদ্ভুত স্পর্শ আর শব্দকে সে স্থির হয়ে যেন অনুভব করল। আলোগুলো লাল নীল সবুজ হয়ে দোল খেল। অনিন্দ চোখ বুঝল, চোখ খুলল। অনিন্দর ভুল হয়নি, ভুল হতে পারে না। সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। দাঁড়াতে হলো, নইলে সে যে পড়ে যেত। কেউ যেন তার মুখে আঙুল বুলিয়ে দিচ্ছে। আঙুলগুলো লম্বা, নরম, সুগন্ধি। কেউ তার বুকে যেন হাত রাখল, মাথা রাখল। একটা অস্পষ্ট দুর্বোধ্য গন্ধ, অস্বস্তিকর। আমি মরে যেতাম, অনিন্দ আপন মনে বলল। আমি মরে গিয়েছিলাম, এখনো এখনো আমি মরে যেতে পারি। অনিন্দ নিঃশ্বাস টানল জোরে। চোখের সামনে আলোগুলো যেন নিভে গেছে, কিন্তু অনিন্দ সোজা হয়ে দাঁড়াল। বিদ্যুৎ তার দিকে তাকিয়েছিল। অনিন্দ হাসল। হাসিটা কান্নার মতো দেখালো। ভদ্রলোক চঞ্চল হলেন। একটা হাত রাখলেন অনিন্দর কাঁধে। বললেন, কি? প্রেশার, উত্তর দিল অনিন্দ। তাহলে? না, কিছু না, এরকম হয় আমার মাঝে মাঝে। একজন এসে খবর দিল, অ্যাম্বুলেন্স এসে গেছে। বিদ্যুৎ বললেন, 1 মিনিট। উনি বাথরুমে গেলেন। অনিন্দ তাকালো। টানা টানা দুটি চোখের পাতা। ক্লান্তি আর যন্ত্রণার নয়। কিছু দেখছে না সুধা, কিছু শুনছে না। ঠোঁট দুটো সাদা, দৃঢ়বদ্ধ। সে যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছে। অনিন্দ আরও ঝুঁকল। হাত বাড়িয়ে সে সুধাকে এখন শুনতে পারে। সে তাকালো। নীল রঙের কতগুলো শিরা দেখা যাচ্ছে সুধার গালে, কপালে। বড় রোগা হয়ে গেছো তুমি, বড় রোগা। অনিন্দ ভাবল, তবু বেঁচেই আছো। আমি তো মরতে চেয়েছিলাম। পুরো 4 দিন আমি অজ্ঞান হয়েছিলাম। আমি বিষ খেয়েছিলাম। সুধা, বেঁচে থাকাটা কি অদ্ভুত। বেঁচে না থাকলে তোমাকে দেখতাম না। ভদ্রলোক বাথরুম থেকে এই ঘরে এলেন। অ্যাম্বুলেন্সের লোকেরাও এলো। ওরা ধরাধরি করে সুধাকে তুলল। অনিন্দ বলল, চলুন। হ্যাঁ 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 হ্যাঁ। কিছু বলতে হবে ভেবে অনিন্দ বলল, কোথায় যাচ্ছিলেন এই অবস্থায়? মরিরানি যাচ্ছি, সরকারি চাকরি,
না গিয়ে উপায় ছিল না। ওকে বাড়িতে দেখবারও কেউ ছিল না। কিন্তু এরকম হবে যদি জানতাম তবে ছুটি নিতাম নিশ্চয়ই। ঠিক, তবু সাবধান হওয়া ভালো ছিল। ভদ্রলোক কোনো উত্তর দিলেন না। ওরা পাশাপাশি হাঁটতে লাগলো। হাসপাতালের চত্বরটা ওরা পাশাপাশি পার হলো। ট্রলিতে করে সুধার দেহটাকে নিয়ে গেল ওরা ম্যাটারনিটি ওয়ার্ডের দিকে। ডাক্তার নার্স ব্যস্ত হয়ে ঘুরে ফিরে দেখে গেল। ওরা এলো গেল। অনিন্দ আর বিদ্যুৎ পাশাপাশি দাঁড়িয়ে রইল। বিদ্যুৎ চুপ, গম্ভীর, তার মুখটা থমথম করছে। অনিন্দ বলল, আপনাকে ওদের দরকার হবে, আপনি যান, আমি আছি এখানেই। রাত কটা? 2:30। উনি চলে গেলেন। বারান্দাটা অন্ধকার, কয়েকটা বেঞ্চ পাতা। অনিন্দ এগিয়ে গেল, সিঁড়ি ভাঙল গুনে গুনে। সামনে যে বেঞ্চটা পেল তাতেই বসল। অনিন্দ একা। হাসপাতালের খোলা বারান্দাটা ফাঁকা। শীতটা ভয়ঙ্কর। একটা কুকুর কাঁদল, একবার দুবার। অনিন্দ হেলান দিল দেওয়ালে। তার মনে হলো তার ঘুম পাচ্ছে। অনেকদিন আগে ব্রোমাইড খেয়ে যেমন ঘুম পেয়েছিল। অনিন্দ আপন মনেই বলল, তুমি পালিয়ে গেলে, হারিয়ে গেলে, মরে গেলে। আমি ছিলাম, কিন্তু সে কি থাকা? তাকে কি অস্তিত্ব বলে? তুমি কি বলো? সারা জীবনে তুমি কাউকে তেমন করে চেয়েছিলে কিনা জানি না। সে অভিজ্ঞতা না থাকলে তুমি বুঝবে না আমার কি হয়েছিল। আমার ভয়ঙ্কর রোগ হয়েছিল। সে রোগের নাম সুধা। তুমি আমাকে শিখিয়ে গেলে তোমার নাম, আর জানিয়ে গেলে তুমি ধরাছোঁয়ার কত বাইরে। আমি বোকা? বোকারা এভাবেই ঠকে। নইলে তুমি যা ভেবেছিলে, তুমি তো তা নও। এই তো তুমি, এই তো অত্যন্ত সাধারণ এক ভদ্রলোকের স্ত্রী। প্রথমবার মা হতে যাচ্ছ, আর আমি তোমাকে দেখলাম। কিন্তু তখন আমার রোগ হয়েছিল। যে রাতে তুমি আমার সঙ্গে চলে যেতে চেয়েছিলে, তার আগের রাতেই তুমি হঠাৎ হারিয়ে গিয়েছিলে আমার জীবন থেকে, চিরদিনের জন্যে। আমিও পালিয়ে যেতে চেয়েছিলাম পৃথিবী থেকেই। কিন্তু বাবা টের পেয়ে গেলেন। মা, বাবা, ঠাকুমা সবাই সবাই আমাকে পাহারা দিতেন। তারপর আমি মরতে চেয়েছিলাম। পুরো 4 দিন মৃত্যু আমাকে নিয়ে যাবে বলে দোরগোড়ায় বসেছিল। মৃত্যু আমার আশেপাশে ঘুরে ফিরে বেরিয়েছে, আমাকে ছুঁয়েছে, কিন্তু বেঁচে উঠতে হলো। সুধা, বেঁচে উঠতে হলো। ভাগ্যিস মরে যায়নি। তুমি জানো না আমার একটা ছেলে হয়েছে। তুমি জানো না, তুমি জানো না আমার স্ত্রী আজকে আমার ছেলেকে নিয়ে এখানে আসতো। সে আসেনি, কিন্তু তার বদলে তুমি এলে। কিন্তু সে আসবে, আজ না হয় কাল। চৌকো চৌকো কয়েকটা আলোর আভাস ম্যাটারনিটি ওয়ার্ডের জানালা দিয়ে ঘাসের উপরে এসে পড়েছে। বাইরে একটু কুয়াশা। অনিন্দ কোটের কয়েকটা বোতাম খুলল। কটা বেজেছে তা অনিন্দ জানে না, জানবার ইচ্ছেও নেই। যেন তার চারিদিকে সিদ্ধার্থ অন্ধকার। পৃথিবীটা ভয়ঙ্কর শূন্য। কেউ যেন এলো, জুতোর শব্দ। সে ফিরেও গেল, আবার জুতোর শব্দ। অনিন্দ ভাবতে লাগলো, সুধা, একসময় মনে হয়েছিল তোমাকে ছাড়া পৃথিবীতে কাউকে চাওয়া যায় না। ভুল,
আমি আমার স্ত্রীকে ভালোবাসি সুধা। তুমি আমার স্ত্রী হলে তোমাকেও তেমনই বাসতাম, হয়তো অন্য কেউ হলেও তাকেও বাসতাম। ভালোবাসাটা আমার জন্মগত সংস্কার। তুমি জানো না, তুমি জানো না সুধা, প্রতি পদক্ষেপেই আমাদের মৃত্যু হয়, আবার সেই মৃত্যুই আমাদের সঞ্জীবনী দিয়ে যায়। আমার মনে যখন তোমার মৃত্যু হয়, তখন আমারও হয়। এক আমিকে পিছনে ফেলে আর এক আমি এগিয়ে যাই, কিন্তু টের পাই না। সুধা, যখন দুঃখ পাই, যখন কাঁদি, যখন মরতে ইচ্ছে করে, তখন আমি বড় স্বার্থপর হয়ে যাই। তোমাকে বুঝিনি, জানিনি, অথচ চেয়েছিলাম। কেন? তুমি নিশ্চয়ই হেসেছিলে, কিংবা কে বলতে পারে হয়তো একটু দুঃখও পেয়েছিলে, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমি আমার নিজের দুঃখে কেঁদেছিলাম, মরেছিলাম, আবার নিজের জন্যই বাঁচছি। তারপর তারপর ঝোঁকটা কেটে গেল। আমি তখন একটি ছেলে ও একটি মেয়ের কথা ভাবতে লাগলাম, যেন তারা তৃতীয় পক্ষ। আমি নই, তুমি নও। তারা যেন অনিন্দ আর সুধা, যাদের আমি চিনতাম। তারা এখনকার তুমি কিংবা আমি নই। তারা আলাদা জাতের, আলাদা গোত্রের। বড় যন্ত্রণা সুধা, বড় যন্ত্রণা। এসব ভাবতে আমার ভালো লাগে না। কাল রাতে আমি যা ছিলাম, আজ আমি আর তা নই। আমি যেন বদলে গেছি। তবু সুধা, আমার কাঁদতে ইচ্ছে করছে, কেন যে জানি না। আকাশের রংটা ছাই, একটা মস্ত বড় কুয়াশা শরীরী জন্তুর মতো আকৃতি নিয়ে মাঠের উপর স্থির হয়ে আছে। অনিন্দ অনুভব করছে একটা শিরা ছেঁড়া, পাগল করে দেওয়া কান্নার যন্ত্রণা বুকের মধ্যে আছাড় খাচ্ছে। তাকে যেন ভেঙে ফেলবে, গুঁড়ো করে ফেলবে যন্ত্রণাটা। তার গলাটা শক্ত, কান্না একঘেয়ে, বিষণ্ণ। অনিন্দ উপর হয়ে শুল বেঞ্চটার উপরে। তার চোখ বেয়ে ধারা নামল। সে কাঁদল, কাঁদতেই লাগলো। আর হঠাৎ সব কান্নাকে ছাড়িয়ে আর একটা নতুন কান্না, একেবারে নতুন কান্না শোনা গেল। অনিন্দ উঠল, আস্তে আস্তে ফিসফিস করে বলল, আহা সুধা, তুমি কি বেঁচে আছো? শুনতে পাচ্ছ? তারপর অনিন্দ, কেন যে সে নিজেই জানে না, বলল, পৃথিবীর এক গোলার্ধে যে সূর্যকে দেখছো, সে আর এক গোলার্ধে অন্ধকার করে এসেছে। না সুধা, আমি তোমাকে দেখব না, দেখা দেব না। অনিন্দ উঠে দাঁড়ালো, কোনো দিকে না তাকিয়ে এগিয়ে গেল। তারপর সে সিঁড়ি ভাঙতে লাগলো। 1, 2, 3, 4। শেষ হলো আজকের গল্প, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প একটি কান্নার জন্ম। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।